সংখ্যা 429 প্রকল্প 6 দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন। প্রথম পর্ব 1.1 সূচনা। আফ্রিকা মহাদেশে একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত দক্ষিণ আফ্রিকা। এই দেশে ঐশ্বর্য ও সম্পদের প্রলোভনে শ্বেতাঙ্গ জনগোষ্ঠী ওলন্দাজগণ এখানে উপনিবেশ গড়ে তোলে। নেপোলিয়নীয় যুদ্ধের পর ওলন্দাজদের কাছ থেকে ইংরেজরা এখানে উপনিবেশ কায়েম করে। পরবর্তীকালে ইংরেজরা দক্ষিণ আফ্রিকাকে উপনিবেশী শাসন থেকে মুক্ত করলেও সেখানে সংখ্যালঘু শ্বেতাঙ্গদের ক্ষমতায় বসানো হয় 1934। পরবর্তী সময় নির্বাচনের মধ্য দিয়ে ড্যানিয়েল এফ মালানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল দ্য ন্যাশনালিস্ট পার্টি 1948 ক্ষমতায় আসে। মালানের সরকার বর্ণবৈষম্যমূলক নীতি প্রণয়ন করে, যার প্রতিবাদ হিসেবে দক্ষিণ আফ্রিকায় শুরু হয় বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন। 1.2 প্রকল্প। দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের বর্ণবিদ্বেষ নীতি প্রয়োগ এবং তার বিরুদ্ধে গড়ে ওঠা বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনে আলোচনাই হলো আমার প্রকল্পের বিষয়। বর্ণবিদ্বেষ নীতি প্রয়োগগত দিক, তার পরিণাম বা ফলাফল বিশ্লেষণই হচ্ছে এই প্রকল্পের মূল বিষয়। 1.3 প্রকল্পের উদ্দেশ্য। আমার এই প্রকল্প রচনার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের বর্ণবিদ্বেষ নীতি প্রণয়নের কারণ অনুসন্ধান করা। 2 কিভাবে বর্ণবিদ্বেষ নীতি প্রয়োগ করা হলো তার ধারণা লাভ। 3 দক্ষিণ আফ্রিকার অধিবাসীদের মধ্যে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ 2 বিভাজনের স্বরূপ উপলব্ধি করা। 4 কৃষ্ণাঙ্গদের ওপর শ্বেতাঙ্গদের অত্যাচারী ভূমিকা সম্পর্কে ধারণা লাভ করা। 5 সংখ্যালঘু শ্বেতাঙ্গ সরকার কিভাবে সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গদের অধিকার হরণের চেষ্টা চালিয়েছে সেই সম্পর্কে ধারণা লাভ। 6 দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষ নীতির প্রভাব সম্পর্কে জ্ঞান লাভ করা। দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের গতি প্রকৃতি সম্পর্কে পরিচিতি লাভ করা। আর শেষ পর্যন্ত কিভাবে বর্ণবিদ্বেষ নীতি অবসান ঘটল এবং সকলের জন্য সমানাধিকার প্রতিষ্ঠা হলো সে সম্পর্কে অবহিত হওয়া। 1.4 প্রকল্পের গুরুত্ব। দক্ষিণ আফ্রিকার সংখ্যালঘু শ্বেতাঙ্গ জনগোষ্ঠী কিভাবে সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো তা জানার জন্য প্রকল্পটি গুরুত্ব রয়েছে। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর মধ্যে বৈষম্যের যে প্রাচীর গড়ে উঠেছিল তা অনুধাবনের জন্য প্রকল্পটি গুরুত্ব রয়েছে। দক্ষিণ আফ্রিকার মালানের শ্বেতাঙ্গ সরকার কর্তৃক প্রবর্তিত বর্ণবিদ্বেষ নীতি কিভাবে দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরীণ বিভাজন ঘটিয়েছিল তা জানার জন্য প্রকল্পটির গুরুত্ব কম নয়। সর্বোপরি শ্বেতাঙ্গ সরকারের সঙ্গে বর্ণবিদ্বেষ বিরোধী দীর্ঘ লড়াইয়ে শেষ পর্যন্ত যেভাবে কৃষ্ণাঙ্গরা জয়ী হয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে তা জানার জন্য প্রকল্পটি গুরুত্ব আছে। 1.5 কর্মপরিকল্পনা। কারা তোমাকে সাহায্য করেছে সেই বিষয়ে তাদেরকে একটুখানি তাদের নাম লিখবে এবং তারপর লিখতে হবে যে আমার কর্মপরিকল্পনা নিম্নরূপ। 1 আমার বিদ্যালয় পাঠ্যসূচিভুক্ত দ্বাদশ শ্রেণীর ইতিহাস বই থেকে আমরা এটি তথ্য গ্রহণ করেছি। 2 বিদ্যালয় গ্রন্থাগার থেকে বিশ্বায়নের উপর লেখা কিছু গ্রন্থ সংগ্রহ। 3 ছায়া প্রকাশনী ভারত ও বিশ্বের ইতিহাস বইয়ের সাহায্য গ্রহণ। 4 দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের সুফল ও কুফলগুলো ছকের আকারে লিপিবদ্ধকরণ প্রভৃতি। দ্বিতীয় পর্ব 2.1 তথ্য সংগ্রহ। বিভিন্ন বিদ্যালয়ের গ্রন্থাগার, মহকুমা, ব্লকের গ্রন্থাগার থেকে বেশ কিছু গ্রন্থ সংগ্রহ করেছি, যা নির্মলকান্তি ঘোষ, প্রীতম ঘোষের লেখা আন্তর্জাতিক সম্পর্ক, অঞ্জনা ঘোষের লেখা ঠান্ডা যুদ্ধ, উত্তর আন্তর্জাতিক সম্পর্ক, সংকট প্রবণতা, রাধারমন চক্রবর্তী, সুকল্পা চক্রবর্তীর সমসাময়িক আন্তর্জাতিক সম্পর্ক, স্যামুয়েল পি হান্টিংটন অনুবাদ, স্কোয়াড্রন লিডার আহসানুল্লাহ রচিত সভ্যতা, বিরোধ ও বিশ্বশান্তি প্রভৃতি গ্রন্থ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হলো। পৃষ্ঠ সংখ্যা 430। 2.2 তথ্য বিশ্লেষণ। দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন বিষয়টির উপর পড়াশোনা করে বিভিন্ন তথ্য জানতে পারলাম। 1 দক্ষিণ আফ্রিকার পরিচয়। দক্ষিণ আফ্রিকা দেশটি 4টি প্রদেশ নিয়ে গঠিত, যথা উত্তমাশা অন্তরীপ, কেপ অফ গুড হোপ, নাটাল, ট্রান্সভাল এবং অরেঞ্জ ফ্রি স্টেট। দক্ষিণ আফ্রিকাতে 4 ধরনের জনগোষ্ঠীর লোক বসবাস করে, যাদের মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ গোষ্ঠী হচ্ছে বান্ডু জনগোষ্ঠী। এখানে বসবাসকারী শ্বেতাঙ্গদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার 17% ব্রিটেনের অধীনতা থেকে মুক্ত হওয়ার পর এখানে সংখ্যালঘু শ্বেতাঙ্গরা ক্ষমতা লাভ করে। 3 বর্ণবিদ্বেষ নীতির স্বরূপ। বর্ণবিদ্বেষ নীতির ভিত্তিতে দক্ষিণ আফ্রিকাকে 2টি ভাগে ভাগ করা যায়। শ্বেতাঙ্গ মানুষদের জন্য আলাদা আলাদা এবং কৃষ্ণাঙ্গ মানুষদের জন্য আলাদা এলাকা নির্ধারিত। শুধু তাই নয়, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান, গির্জা, হোটেল, চিকিৎসা কেন্দ্র, খেলার মাঠ, পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হয়। একই কাজের জন্য শ্বেতাঙ্গদের অপেক্ষা কৃষ্ণাঙ্গদের কম বেতন দেওয়া হয়। আইন, শাসন, বিচার ব্যবস্থায় সার্বিকভাবে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা গৃহীত হয়। শুধু তাই নয়, বর্ণবিদ্বেষী সরকারের শোষণ ও নির্যাতনের শিকার হয় দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষেরা। ইতিপূর্বে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গনা এবং মানুষের নামমাত্র ভোটাধিকার ছিল, এখান থেকে সেই ভোটাধিকারকে সংকুচিত করা হয়। 4 বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ। দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের বর্ণবিদ্বেষ নীতি
প্রতিবাদী কৃষ্ণাঙ্গরা জোটবদ্ধ হয়। তারা শাকভিলেতে এক প্রতিবাদী সমাবেশে 1960 খ্রিস্টাব্দে মিলিত হলে হেনরিক এফ ভেরওয়ার্ডের সরকার তাদের উপর নৃশংস আক্রমণ চালায়। পরবর্তীকালে কৃষ্ণাঙ্গদের নেতৃত্ব দেন নেলসন ম্যান্ডেলা। পরবর্তী প্রধানমন্ত্রী বি.জে. ভোর্স্টার কঠোরভাবে বর্ণবিদ্বেষ নীতি অনুসরণ করলে কৃষ্ণাঙ্গদের বর্ণবিদ্বেষ বিরোধী নীতি চরমে পৌঁছয়। 5 ফলশ্রুতি। বর্ণবিদ্বেষ নীতির তীব্রতায় বাধ্য হয়ে ভোর্স্টারের সরকার আলাদা উপজাতি ও অঞ্চল বান্টুং স্থান গঠন করেন 1966-তে। কৃষ্ণাঙ্গদের দাসরূপে বিবেচিত করা হতো যে প্রভু ও ভৃত্যের আইন দ্বারা, তা 1975 খ্রিস্টাব্দে বাতিল করা হয়। রাষ্ট্রপতি বোথা কৃষ্ণাঙ্গদের দ্বৈত নাগরিকতা সহ আলাদা বাসভূমি গঠনে কৃষ্ণাঙ্গদের পৌর অধিকার প্রদানে বাধ্য হন। 1986 খ্রিস্টাব্দে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে কৃষ্ণাঙ্গদের 5 ফলশ্রুতি। বর্ণবিদ্বেষ নীতির তীব্রতায় বাধ্য হয়ে ভোর্স্টারের সরকার আলাদা উপজাতি ও অঞ্চল বান্টুং স্থান গঠন করেন 1966। কৃষ্ণাঙ্গদের দাসরূপে বিবেচিত করা হতো যে প্রভু ও ভৃত্যের আইন দ্বারা 1975-এ বাতিল করা হয়। রাষ্ট্রপতি বোথা কৃষ্ণাঙ্গদের দ্বৈত নাগরিকতা সহ আলাদা বাসভূমি গঠনে এবং কৃষ্ণাঙ্গদের পৌর অধিকার প্রদানে বাধ্য হন 1986-তে। শ্বেতাঙ্গ শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের 21টি রাজনৈতিক দলের অনুমোদন মেনে বর্ণ বৈষম্যবাদের অবসান ঘটান। 2.3 সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকার সংখ্যালঘু শ্বেতাঙ্গরা যে বর্ণবিদ্বেষ নীতি প্রয়োগ করে তার বিরুদ্ধে শুধু আফ্রিকা নয়, বিশ্বের বহু দেশ নিন্দা করে। বর্ণ বৈষম্যবাদের প্রাতিষ্ঠানিক রূপ দেখে বিশ্বের চেতনাবোধ সম্পন্ন মানুষ শিউরে ওঠে। এমনকি কমনওয়েলথের মধ্যে বর্ণ ও বৈষম্যবাদের বিরুদ্ধে ধিক্কার জানানো হয়। যাই হোক, শেষ পর্যন্ত কৃষ্ণাঙ্গদের বর্ণ ও বৈষম্যবাদ বিরোধী আন্দোলনের কাছে শ্বেতাঙ্গরা হার মানে। প্রথম বর্ণবাদহীন নির্বাচন 1994-এর মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকায় স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, যার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হন নেলসন ম্যান্ডেলা। তৃতীয় পর্ব 3.1 পাঠের সীমাবদ্ধতা। বিদ্যালয়ে পাঠ্যসূচিভুক্ত অন্যান্য বিষয় অধ্যয়নের জন্য অনেকটা সময় ব্যয় হয়ে যায়, প্রকল্প রচনা বেশি সময় পাওয়া যায়নি। এছাড়া দক্ষিণ আফ্রিকা বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনে জ্ঞানের অভাব, ছকতরি পূর্ব অভিজ্ঞতা না থাকায় প্রকল্প রচনায় অসুবিধা হয়েছে। 3.2 উপকরণ। প্রকল্পটি রূপায়ণের প্রয়োজনীয় উপকরণ হচ্ছে কার্ডবোর্ড, সাদা কাগজ, বিভিন্ন রং, তুলি, পেন্সিল, স্কেল, আঠা প্রভৃতি। কৃতজ্ঞতা স্বীকার আগের প্রকল্পটির মতোই। চিত্র তালিকায় রয়েছে বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার ছবি, নেলসন ম্যান্ডেলার মুক্তিপণ 1990, ব্রিটেনের বর্ণবিদ্বেষের বিরুদ্ধে জনসভা, বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনে সামিল বিভিন্ন শিল্পীগণের ছবি, দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনে সামিল শিশু, লন্ডনের রাস্তায় বর্ণবিদ্বেষ বিরোধী মিছিল। কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হচ্ছে flickr.com, www.flicker.com, flickr.com। প্রকল্প 7, পৃষ্ঠা সংখ্যা 431। সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার আন্দোলন। প্রকল্পের বিষয় সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার আন্দোলন। প্রথম পর্ব 1.1 সূচনা। প্রাচীন ও মধ্যযুগে পৃথিবীর প্রায় প্রতিটি রাষ্ট্রেই রাজতান্ত্রিক শাসনের অস্তিত্ব ছিল। রাজতান্ত্রিক ব্যবস্থা রাজা বা রানীর উত্তরাধিকারীরাই পরবর্তীকালে শাসক হন বলে সেক্ষেত্রে শাসক নির্বাচনে জনগণের কোনো ভূমিকা থাকে না। 1789 ফরাসি বিপ্লবের প্রভাবে ইউরোপের নাগরিকদের অধিকার ক্রমে বৃদ্ধি পেতে থাকে, ফলে কোনো কোনো দেশে সীমিতভাবে নাগরিকদের ভোটদানের অধিকার দেওয়া হয়। পৃষ্ঠা 432। প্রসঙ্গত উল্লেখ্য, ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দে পূর্বেও ফ্রান্সে কিছু নাগরিকের ভোটাধিকার ছিল, তবে সর্বজনীন ভোটাধিকারের দাবিতে পাশ্চাত্যের বিভিন্ন দেশে আন্দোলন চলতেই থাকে। বর্তমানকালে সর্বজনীন ভোটাধিকার বলতে বোঝায় বিভিন্ন জাতি, বর্ণ, নারী, পুরুষ, মতাদর্শ, অর্থনৈতিক অবস্থা, সামাজিক মর্যাদা প্রভৃতি নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। যে দেশে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃতি লাভ করেছে সেখানে এসব পার্থক্যের জন্য কারোর ভোটাধিকার সংকুচিত হয় না। 1.2 প্রকল্প। প্রকল্পের বিষয় হচ্ছে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার আন্দোলন। ঊনবিংশ ও বিংশ শতকের প্রেক্ষাপটে বিষয়টি আলোচনা করতে হবে। সর্বপ্রথম 1792 ফ্রান্সে মুষ্টিমেয় কিছু পুরুষের 1848 খ্রিস্টাব্দে সার্বজনীন পুরুষের এবং 1893 খ্রিস্টাব্দে পুরুষের সঙ্গে নারীর সার্বজনীন ভোটাধিকার স্বীকৃত হয়। বিশ্বের অন্যান্য দেশেও ভোটাধিকারের সম্প্রসারণ এবং সার্বজনীন ভোটাধিকারের দাবিতে আন্দোলন চলতে থাকে। এর ফলস্বরূপ বর্তমান বিশ্বের অধিকাংশ দেশেই সার্বজনীন প্রাপ্তবয়স্করা ভোটাধিকারের স্বীকৃতি লাভ করেছে।
ভোটাধিকার সম্প্রসারণের ধারাবাহিক বিবরণ সম্পর্কে বর্তমান প্রকল্পটি আলোচনা করা হবে। 1.3 প্রকল্পের উদ্দেশ্য। আমি সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের আন্দোলন বিষয়ে যে প্রকল্পটি রচনা উদ্যোগ নিয়েছি তার কয়েকটি প্রধান উদ্দেশ্য। এক, উদ্দেশ্য সার্বজনীন ভোটাধিকার বলতে কি বোঝায় তা উপলব্ধি করা। 2, ইউরোপে নাগরিকদের ভোটাধিকার প্রদান করা প্রেক্ষাপটটি বোঝার চেষ্টা করা। 3, প্রথম দিকে কারা ভোটাধিকার লাভ করেছে তা অনুসন্ধান করা। 4, ভোটাধিকারে বঞ্চিত নাগরিকরা কেন ভোটাধিকারের দাবিতে আন্দোলনে নেমেছিল তা অনুধাবন করা। 5, নারীরা কত দেরিতে ভোটাধিকার পেয়েছে তা বিচার করা। 6, সার্বজনীন ভোটাধিকারের জন্য আন্দোলন হিসেবে ইংল্যান্ডের চার্চিস্ট আন্দোলনের গুরুত্ব উপলব্ধি করা। 7, উপনিবেশগুলোর বাসিন্দাদের ভোটাধিকার লাভ সম্পর্কে জ্ঞান লাভ করা। 8, কোন দেশ আগে পুরুষদের এবং নারীদের সার্বজনীন ভোটাধিকার স্বীকৃতি দিয়েছিল তার তুলনামূলক আলোচনা করা প্রভৃতি। 1.4 প্রকল্পের গুরুত্ব। আমাদের প্রকল্পটি বিভিন্ন গুরুত্ব রয়েছে, যেমন 1, কোন সময় থেকে কোন দেশের মুষ্টিমেয় নাগরিকরা ভোটাধিকারের স্বীকৃতি লাভ করেছে তেমন প্রকল্পটি থেকে জানা সম্ভব। 2, ভোটাধিকারের দাবিতে কোন কোন সামাজিক শ্রেণী সর্বাধিক আন্দোলনে সামিল হয়েছিল তা প্রকল্পটি থেকে সুস্পষ্ট হয়েছে। 3, কখন এবং কোন দেশে নারীদের ভোটাধিকার সর্বপ্রথম স্বীকৃত হয় তা প্রকল্পটি থেকে জানা গেছে। 4, বিশ্বের বিভিন্ন জাতি, বর্ণ, নারী, পুরুষ প্রমুখ কবে কোন দেশে ভোটাধিকার লাভ করে তা প্রকল্পটিতে সবিস্তারে আলোচনা করা হয়েছে। 5, বর্তমানকালে বিশ্বের বহু দেশে কারা ভোটাধিকার থেকে বঞ্চিত তারও উল্লেখ করা হয়েছে। 1.5 কর্মপরিকল্পনা। কারা তোমাকে সাহায্য করেছে তাদের নামগুলো লিখতে হবে। জীবন মুখোপাধ্যায়, সুভাষ বিশ্বাস রচিত শ্রেণী ছায়া ভারত ও বিশ্বের ইতিহাস বইটিতে উল্লিখিত নমুনা প্রকল্পের নির্দেশিকা অনুসারে আমি আমার প্রকল্পের বিভিন্ন পর্বের পরিকল্পনা তৈরি করেছি। 2, ষোড়শ শতক থেকে বিংশ শতক পর্যন্ত কিভাবে ধারাবাহিকতার সঙ্গে বিশ্বের সর্বজনীন ভোটাধিকারের সম্প্রসারণ ঘটল সে বিষয়ে বিস্তারিত জানার উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে এই বিষয়ে বেশ কটি বই সংগ্রহ করেছি। 3, কোন কোন দেশে ধারাবাহিকদের সার্বজনীন ভোটাধিকারের সম্প্রসারণ ঘটেছে তা পৃথিবীর একটি মানচিত্র অঙ্কন করে বোঝার চেষ্টা করেছি। জল রং দিতে কয়েকটি গুরুত্বপূর্ণ ছবি অঙ্কন করেছি। ভোটাধিকারের দাবিতে আন্দোলনে কয়েকজন নেতা, গোপন ব্যালটে ভোটদান প্রক্রিয়া, আধুনিক ইলেকট্রনিক ভোট মেশিন, ভোটদানের জন্য পরিচয়পত্র, এগুলি হচ্ছে উল্লেখযোগ্য চিত্র। 5, থার্মোকল দিয়ে ব্যালট বাক্সটি ইলেকট্রনিক ভোটিং মেশিন তৈরি করেছি। দ্বিতীয় পর্ব 2.1 তথ্য সংগ্রহ। গ্রন্থটি প্রকল্পটি রচনার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে বিভিন্ন বইপত্রের সহায়তা গ্রহণ করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হলো 1, অনাদি কুমার মহাপাত্র আধুনিক রাষ্ট্রবিজ্ঞান। 2, পিটার এন স্ট্রিমের দ্য অক্সফোর্ড এনসাইক্লোপিডিয়া অব দ্য মডার্ন ওয়ার্ল্ড 7th ভলিউম। 3, ডিটার নেহুলেনের ইলেকশনস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়া অ্যান্ড দ্য সাউথ প্যাসিফিক। এছাড়া গ্রামীণ গ্রন্থাগার থেকে যদি তুমি সাহায্য পেয়ে থাকো সেই গ্রন্থাগারের নাম লিখবে এবং কোথায় কোথা থেকে সাহায্য পেয়েছো তাদের নাম লিখবে। পৃষ্ঠা 433, 2.2 তথ্য বিশ্লেষণ। ফরাসি বিপ্লব 1789 পর থেকে বিংশ শতকের শেষার্ধ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিকতার সঙ্গে কিভাবে ভোটাধিকারের সম্প্রসারণ ঘটল, বিশ্বের সর্বজনীন ভোটাধিকারের স্বীকৃতি লাভ করলো সে বিষয়ে যথেষ্ট পড়াশোনা করে বিভিন্ন তথ্য জানতে পারা যায়। যেমন 1, ভোটাধিকার। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভিক্টর হুগো বলেছেন যে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার মানুষকে রাজমুকুটে ভূষিত করে নাগরিকত্ব প্রদান করে। ভোটাধিকারের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা কবে কোথায় চালু হয়েছিল তা সঠিকভাবে বলা মুশকিল। অনেক সময় মনে করেন যে মধ্যযুগে ইউরোপে সীমিতভাবে ভোটাধিকার শুরু হয়েছিল। প্রধানত ধনী, ভূস্বামী, অভিজাত সম্প্রদায় প্রমুখের ভোটদানের ভিত্তিতে ইংল্যান্ডের পার্লামেন্ট, জার্মানির ডায়েট, স্পেনের কর্টেস, ফ্রান্সের স্টেটস জেনারেল প্রভৃতি প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। 2, সংকুচিত ভোটাধিকার। ঊনবিংশ শতকে বিশ্বে ভোটাধিকার খুবই সংকুচিত ছিল। পৃথিবীর বিভিন্ন দেশে জাতি, ধর্ম, সম্পত্তির মালিকানা পরিমাণ, কর প্রদানের পরিমাণ, নারী পুরুষ প্রভৃতি ভেদে বহু মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র 1960-এর দশকে কৃষ্ণাঙ্গরা নাগরিক অধিকার আন্দোলন শুরু করার আগে পর্যন্ত কাগজে কলমে দ্বারা ভোটাধিকার থাকলেও বাস্তবে বিভিন্ন উপায়ে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়। 1994 খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। 3, ভোটাধিকারের দাবিতে আন্দোলন। ইউরোপের বিভিন্ন দেশে সর্বজনীন ভোটাধিকারের আন্দোলন সর্বপ্রথম শুরু হয় ঊনবিংশ শতকে। তবে প্রথম দিকে শুধু পুরুষদের ভোটাধিকারের দাবিতে আন্দোলনগুলো পরিচালিত হয়। জাতি, ধর্ম, বর্ণ, সম্পত্তির পরিমাণ প্রভৃতির ভিত্তিতে বহু মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়।
বঞ্চিত এই শ্রেণী উপলব্ধি করে ভোটদানের রাজনৈতিক অধিকারটি না থাকলে নাগরিক হিসাবে দেশের শাসন ব্যবস্থাতে বিশেষ কোনো গুরুত্ব থাকে না। এজন্য ভোটাধিকার লাভ করার উদ্দেশ্যে তারা তীব্র আন্দোলন গড়ে তোলে। পুরুষদের ভোটাধিকার কোনো কোনো দেশে সম্প্রসারিত হয়। ঊনবিংশ শতকে বিভিন্ন দেশে নারীদের ভোটাধিকারের দাবিতেও আন্দোলন শুরু হয়। 4. ভোটাধিকারের সম্প্রসারণ। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পুরুষদের ভোটাধিকার প্রধানত পর্যাপ্ত সম্পত্তির মালিকানা ভিত্তিতে নির্ধারিত হতো, অর্থাৎ যারা নির্দিষ্ট পরিমাণ বা তার বেশি সম্পত্তির মালিক ছিল কেবলমাত্র তারাই ভোটদানের অধিকারী ছিল। নীতির ফলে দেশে মুষ্টিমেয় লোক ভোটাধিকার পেত এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হতো। কোনো কোনো ক্ষেত্রে ধর্ম বা অন্যান্য ভিত্তিতেও নাগরিকরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য, সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বলতে পুরুষদের ভোটাধিকারকে বোঝাতো। পরবর্তীকালে আন্দোলনের চাপে এবং সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে ধারাবাহিকভাবে ভোটাধিকারের সম্প্রসারণ ঘটে। 5. ফ্রান্সে ভোটাধিকারের স্বীকৃতি। বিশ্বের সর্বপ্রথম ফ্রান্সে 1792 প্রাপ্তবয়স্ক পুরুষদের ভোটাধিকার স্বীকৃত হয়। তবে ভোটাধিকার মোটেই সর্বজনীন ছিল না, কেননা ফরাসি সংবিধান সভা 1792 ফরাসি জনগণকে সম্পত্তির পরিমাণের ভিত্তিতে সক্রিয় ও নিষ্ক্রিয় দুই ভাগে বিভক্ত করে। নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির মালিক সক্রিয় নাগরিকরা ভোটদানের অধিকার পান। ফ্রান্সের অনুকরণে পরবর্তীকালে সুইজারল্যান্ডেও প্রাপ্তবয়স্ক পুরুষদের ভোটাধিকারের স্বীকৃতি হয়। এই দুই দেশে শুধুমাত্র সম্পত্তির ভিত্তিতে পুরুষদের ভোটাধিকার 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ ইউরোপে ফেব্রুয়ারি বিপ্লবের বছর পর্যন্ত অব্যাহত থাকে। সেই কারণে সার্বজনীন ভোটাধিকারের দাবিতে আন্দোলন চলতে থাকে। 6. জার্মানিতে ভোটাধিকার। প্রাপ্তবয়স্ক পুরুষের সর্বজনীন ভোটাধিকার সর্বপ্রথম স্বীকৃতি লাভ করে জার্মান সাম্রাজ্য 1871। এই সময় নারীরা পৃথিবীর সব দেশেই ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। 19 শতকে ইউরোপের বিভিন্ন দেশে পুরুষদের সর্বজনীন ভোটাধিকারের দাবি উঠতে থাকে। 19 শতকের শেষ দিকে উত্তর ইউরোপের সমান ও সাধারণ ভোটাধিকারের দাবি ছড়িয়ে পড়ে। 7. নারীদের ভোটাধিকারের স্বীকৃতি। পুরুষদের সার্বজনীন ভোটাধিকার স্বীকৃত হওয়ার অন্তত 20 থেকে 22 বছর পর, অর্থাৎ 1893-তে বিশ্বে নারী পুরুষ নির্বিশেষে সার্বজনীন ভোটাধিকারের অধিকার স্বীকৃত হয়। নারী পুরুষ নির্বিশেষে সার্বজনীন ভোটাধিকার সর্বপ্রথম স্বীকৃতি লাভ করে 1893 নিউজিল্যান্ডে। ফলে আধুনিক সর্বজনীন ভোটাধিকারের প্রকৃত পথ চলা শুরু হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে নিউজিল্যান্ডে নারীদের ভোটাধিকারের স্বীকৃতি লাভের পরবর্তীকালে বিভিন্ন আধুনিক রাষ্ট্রে নারীরা দীর্ঘকালে অধিকার থেকে বঞ্চিত ছিল। যেমন নারীরা ফ্রান্স 1945 পর্যন্ত, ইতালিতে 1946, বেলজিয়ামে 1948 এবং সুইজারল্যান্ডে 1971 পর্যন্ত ভোটদানের অধিকার থেকে বঞ্চিত ছিল। পৃষ্ঠা সংখ্যা 434। 8. চার্চিস্ট আন্দোলন। সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের দাবিতে ইংল্যান্ডে ঊনবিংশ শতকের প্রথম ভাগে আন্দোলন খুব শক্তিশালী হয়ে ওঠে। লন্ডনে সোসাইটি অফ ওয়ার্কস। লন্ডন সোসাইটি অফ ওয়ার্কস 1838-এ 6 দফা দাবি প্রচার করে, যা জনগণের সনদ নামে পরিচিত, পিপুলস চার্টার। এই দাবিপত্র 1. সর্বজনীন ভোটাধিকার। 2. সম্পত্তি ভিত্তিতে ভোটাধিকার বিলোপ। 3. গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন। 4. জনসংখ্যার সমতার ভিত্তিতে সমআকৃত নির্বাচন কেন্দ্র গঠন। 5. পার্লামেন্টে বাৎসরিক নির্বাচন এবং 6. পার্লামেন্টের সদস্যদের নিয়মিত ভাতা প্রদান প্রভৃতি দাবি জানানো হয়। জনগণের সনদ বা চার্টারের ভিত্তিতে গড়ে ওঠা এই আন্দোলনকে চার্চিস্ট আন্দোলন নামে পরিচিত। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে 1860 পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকে। 9. ঔপনিবেশিক প্রজাদের ভোটাধিকার। এশিয়া, আফ্রিকা প্রভৃতি মহাদেশের বিভিন্ন প্রান্তে ব্রিটেন, ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় উপনিবেশিক শক্তিগুলি বিভিন্ন উপনিবেশ অবস্থিত ছিল। এসব উপনিবেশের বাসিন্দারা সেই সাম্রাজ্যের নাগরিক হিসেবে গণ্য হতো, প্রজা হিসেবে গণ্য হতো। প্রথম দিকে প্রজারা ভোটাধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিল। পরবর্তীকালে তীব্র আন্দোলনের মাধ্যমে উপনিবেশে মুষ্টিমেয় বাসিন্দা উপনিবেশের স্বায়ত্তশাসনের ক্ষেত্রে ভোটাধিকার অর্জন করতে সমর্থ হয়, তবে তারা সেই সাম্রাজ্যের আইনসভায় প্রতিনিধি নির্বাচন অধিকার পেত না। 10. আমেরিকার কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার। আমেরিকায় বসবাসকারী বিপুল সংখ্যক কৃষ্ণাঙ্গ দীর্ঘকাল ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভোটাধিকার সহ বিভিন্ন নাগরিক অধিকারের দাবিতে আমেরিকার কৃষ্ণাঙ্গরা তীব্র আন্দোলন গড়ে তোলে। আন্দোলনের সর্বাধিক গুরুত্বপূর্ণ নেতা ছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। তাদের আন্দোলনের ফলে মার্কিন সরকার 1965 খ্রিস্টাব্দে ভোটাধিকার আইন 1965 খ্রিস্টাব্দে পাশ করতে বাধ্য হয়। 11. সর্বজনীন ভোটাধিকারের সম্প্রসারণ। বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ দেশে কখন সর্বজনীন ভোটাধিকার স্বীকৃতি লাভ করলো তার একটি তালিকা। 1. দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সামরিক জোট।
খ্রিস্টাব্দ 1792 থেকে 1875 দেশ ফ্রান্স। বিবরণ: ফরাসি সংবিধান সভার সিদ্ধান্ত অনুযায়ী 25 বছর বা তার বেশি বয়সী পুরুষদের ভোটাধিকার স্বীকৃত হয়, তবে মুষ্টিমেয় মানুষ এই অধিকার লাভ করেছিল। অবশেষে 1875 খ্রিস্টাব্দে সাংবিধানিক আইন প্রণয়নের দ্বারা সর্বজনীন পুরুষদের ভোটাধিকার স্বীকৃত হয়। 1848 সুইজারল্যান্ডে 1848 খ্রিস্টাব্দে সংবিধানে সে দেশে পুরুষ নাগরিকদের সর্বজনীন ভোটাধিকার দেওয়া হয়। 1855 থেকে 1858 অস্ট্রেলিয়ায় স্বশাসিত উপনিবেশ। দক্ষিণ অস্ট্রেলিয়ার স্বশাসিত উপনিবেশে 1855-তে পুরুষদের সর্বজনীন ভোটাধিকার দেওয়া হয়। অস্ট্রেলিয়া অন্যান্য অঞ্চল 1858-তেই ভোটাধিকারের সম্প্রসারণ ঘটে। 1864 গ্রিস। 1862 খ্রিস্টাব্দে গ্রিসের নতুন সংবিধান চালু হয়। এর দ্বারা গ্রিসের পুরুষরা 1864 খ্রিস্টাব্দে ভোটাধিকার লাভ করে। 1893 খ্রিস্টাব্দে নিউজিল্যান্ড। ব্রিটিশ উপনিবেশ নিউজিল্যান্ডে 1893 খ্রিস্টাব্দে নারী পুরুষ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ককে ভোটাধিকার দেওয়া হয়। 1894 দক্ষিণ অস্ট্রেলিয়া উপনিবেশ। দক্ষিণ অস্ট্রেলিয়ার স্বশাসিত উপনিবেশে নারী পুরুষ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকার প্রদান করা হয়। 1902 কমনওয়েলথ অব অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার স্বশাসিত উপনিবেশগুলো একত্রিত 1901 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্র গঠন করে। 1902 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার স্বীকৃত হয়। 1906 ফিনল্যান্ড। রুশ উপনিবেশ ফিনল্যান্ডে এই বছর নারী পুরুষ নির্বিশেষে সকলের ভোটাধিকার স্বীকৃত হয়। 1912 খ্রিস্টাব্দে আর্জেন্টিনা। 18 বছর বা তার বেশি বয়স্ক সকল পুরুষ নাগরিকের বাধ্যতামূলক গোপন ভোটাধিকার স্বীকৃত হয়। 1913 নরওয়ে পুরুষেরা 1898 খ্রিস্টাব্দে পুরুষদের সঙ্গে নারীরা 1913 খ্রিস্টাব্দে ভোটাধিকার লাভ করে। পৃষ্ঠ সংখ্যা 435। 1915 ডেনমার্কে সর্বপ্রথম 1849 খ্রিস্টাব্দে ভোটাধিকার প্রদান করা হলো। নারী পুরুষ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার স্বীকৃত হয় 1915 জার্মানি, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোলিশ প্রজাতন্ত্র, সোভিয়েত ইউনিয়ন এসব রাষ্ট্র নারী পুরুষ নির্বিশেষে সকলের ভোটাধিকার স্বীকৃত হয়। 1919 নেদারল্যান্ড, সুইডেন। নারী পুরুষ নির্বিশেষে নেদারল্যান্ডে 23 বছর বা তার বেশি বয়স্ক সকল নাগরিক এবং সুইডেনে 25 বছর বা তার বেশি বয়স্ক সকল নাগরিক ভোটাধিকার লাভ করে। 1922 আয়ারল্যান্ড। নারী পুরুষ নির্বিশেষে সকল নাগরিক ভোটাধিকার লাভ করে। 1928 ব্রিটেনে 1918 খ্রিস্টাব্দে প্রাপ্তবয়স্ক সকল পুরুষ এবং প্রায় 25% নারী ভোটাধিকার পায়। সে দেশের সকল নারী পুরুষের সর্বজনীন ভোটাধিকার স্বীকৃত হয় 1928। 1931 শ্রীলঙ্কা। জাতি ধর্ম নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিক ভোটাধিকার লাভ করে। 1932 ব্রাজিলে 1891 খ্রিস্টাব্দে মুষ্টিমেয় মানুষ ভোটাধিকার পায়। সে দেশের সর্বজনীন ভোটাধিকার স্বীকৃত হয় 1932। 1933 স্পেন, থাইল্যান্ড। এই দুই দেশে নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার স্বীকৃত হয় 1933। 1937 ফিলিপাইন্স। এদেশে 1907 পর্যন্ত মুষ্টিমেয় কিছু পুরুষ নাগরিক, 1935 খ্রিস্টাব্দ পর্যন্ত সকল প্রাপ্তবয়স্ক পুরুষ নাগরিক এবং 1937 খ্রিস্টাব্দে নারী পুরুষ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিক ভোটাধিকার লাভ করে। 1943 লেবাননে নারী পুরুষ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার স্বীকৃত হয়। 1944 ফ্রান্স, জামাইকা। নারী পুরুষ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকরা ভোটদানের অধিকার পায়। 1945 বুলগেরিয়া, জাপান, ইতালি। নারী পুরুষ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকরা ভোটদানের অধিকার পায়। 1947 চীন, আর্জেন্টিনা। নারী পুরুষ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকরা ভোটদানের অধিকার পায়। 1948 ইসরায়েল, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম। নারী পুরুষ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকরা ভোটদানের অধিকার পায়। 1950 ভারত। নারী পুরুষ নির্বিশেষে 21 বছর বা তার বেশি বয়সের প্রাপ্তবয়স্ক নাগরিকরা ভোটদানের অধিকার পায়। 1995 ভোটদানের ন্যূনতম বয়স কমিয়ে 18 বছর করা। 1960 কানাডা। নারী পুরুষ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকরা ভোটদানের অধিকার পায়। 1962 আমেরিকা। 1965 খ্রিস্টাব্দে ভোটাধিকার আইনের দ্বারা জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকরা ভোটদানের অধিকার পায়। 1979 পেরু। নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকরা ভোটদানের অধিকার পায়। 1994 দক্ষিণ আফ্রিকা। জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকরা ভোটদানের অধিকার পায়। 2004 কুয়েত। নারী পুরুষ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকরা ভোটদানের অধিকার পায়। 2.3 সিদ্ধান্ত। বর্তমান কালের প্রায় সারা পৃথিবীতে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃতি লাভ করেছে। সবে সাজাপ্রাপ্ত আসামি, মানসিকভাবে অসুস্থ ব্যক্তি প্রমুখ বিভিন্ন দেশে ভোটদানের অধিকার থেকে আজও বঞ্চিত হন। একইভাবে কোনো
দেশের নাগরিকদের ভোটদানের প্রদানের ক্ষেত্রে ভোটদাতার সে দেশে বসবাসের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। যেমন ব্রিটেনের কোনো নাগরিক সে দেশে অন্তত বিগত 15 বছর বসবাস না করলে সেই ব্যক্তি জাতীয় পার্লামেন্টে ভোট দিতে পারেন না। আবার কুয়েতের মতো কোনো দেশের সেনাবাহিনী ও পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভোটাধিকার লাভ করেন না। পৃষ্ঠা 436। প্রসঙ্গত উল্লেখ্য যে বর্তমানকালে বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন ব্যবস্থায় উৎকর্ষ বৃদ্ধির উদ্দেশ্যে ভোটদাতা পরিচয়পত্র, ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রভৃতি ব্যবস্থা চালু হয়েছে বা হচ্ছে। এমনকি ভারতে 2014 পঞ্চদশ লোকসভা নির্বাচনে ইভিএমে এমন ব্যবস্থাও রাখা হয়েছে যার দ্বারা ভোটদাতাগণ ভোটান্তিপে জানাতে পারবেন যে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীকেই তার পছন্দ নয়। তৃতীয় পর্ব 3.1 পাঠের সীমাবদ্ধতা। আমি আমার প্রকল্পটি তৈরি করার সময় বেশ কয়েকটি সীমাবদ্ধতা উল্লেখ করেছি, যেমন এক বিক্ষিপ্ত আলোচনা। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সর্বজনীন ভোটাধিকার আন্দোলনের প্রসার এবং ভোটাধিকারে সম্প্রসারণের আলোচনা একসঙ্গে কোনো বইতে পাওয়া যায় না। বিভিন্ন বইয়ে ছড়িয়ে থাকা তথ্য থেকে প্রকল্পটি রচনা করতে হয়েছে, যেটি সমস্যার কারণ। 2 সময়ের অভাব, একই কথা আগের প্রকল্পটির মতো। 3 তথ্যের অভাব, ভোটাধিকার আন্দোলন ও ভোটাধিকার সম্প্রসারণ সম্পর্কে পর্যাপ্ত তথ্য পেতে অসুবিধা। চিত্রাঙ্কনগুলো পরিশ্রম সাধ্য। উপকরণ 3.2 প্রকল্পটি রূপায়ণ করতে গিয়ে যে উপকরণগুলি লেগেছে প্রতিটি প্রকল্পের উপকরণ একই। 3.3 কৃতজ্ঞতা স্বীকার, যাদের কাছ থেকে তুমি সাহায্য পেয়েছো তাদের প্রত্যেকের নাম উল্লেখ করো এবং তাদেরকে কৃতজ্ঞতা জানাও। চিত্র তালিকার মধ্যে রয়েছে ভারতের রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় তার ভোটাধিকার প্রয়োগ করছেন। আমেরিকার কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি ছবি। ওয়েবসাইট হচ্ছে wikipedia.org। ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিনের ছবি আছে এবং একজন ভারতীয় ভোটদাতা হিসেবে ডান হাতে পরিচয়পত্র এবং বাম হাতে আঙুলের কালি এইরকমই একটি ছবি রয়েছে।